পড়েছি তোর মায়। লেখিকা তাহমিনা ইসলাম। গল্পের ৭তম অংশ। উনি কিছু বললেন না, এই জন্য তুই ধরে নিলি উনি অন্য কাউকে ভালোবাসে। মীরা বলে। নিহিন বলে, তো ধরে নিব না। নীরবতা সম্মতির লক্ষণ। উনি যদি কাউকে ভালো না বাসতেন তাহলে তো প্রতিবাদ করতেন। ধুর পাগলি, তুই আসলেই একটা পাগল। ওই সময় উনার কল আসছিল তাই হয়তো ভুলে গিয়েছিল। আর ওই মেয়েটা তো অন্য কেউ হতে পারে। তুই শুধু শুধু উনাকে নিয়ে উল্টো পাল্টা ধারণা করে বসে আছিস। রিয়া বলে, আমার মনে হয় তোর এ ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। শিওর না হয়ে একটা মানুষ সম্পর্কে উল্টে পাল্টা ভেবে নেওয়া ঠিক না। উনি তোকেই ভালোবাসে। তুই আমার কথা মিলিয়ে নিস। যদিও নিহিন এখনো শিওর না, তবুও মীরা আর রিয়ার কথা শুনে সেই কিছুটা স্বস্তি পায়। এতদিন যেন বুকে একটা পাথর চাপা দিয়ে রেখেছিল সে। একা একাই কষ্ট পেয়ে যাচ্ছিল। আজকে ওদের সাথে শেয়ার করে একটু হলেও হালকা লাগছে। সে বলে, ঠিক আছে, তোরা যখন বলছিস আমি যেভাবেই হোক জানার চেষ্টা করব। কি জানার চেষ্টা করা হচ্ছে? পেছনে থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসায় নিহিন সেদিকে প্রশস্ত নেত্রে তাকায়। যদিও সে গলা শুনেই চিনে ফেলেছিল। মাহিরকে দেখে নিহিন আর মীরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। তারপর নিহিন উঠে মাহিরের কাছে আসে। রিয়া কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে মীরাকে গুথা দিয়ে জিজ্ঞেস করে লোকটাকে। উনি তো মাহির ভাই। কি? উনি মাহির ভাই? হায় আল্লাহ, এত সুন্দর ছেলে। উনাকে দেখে তো যেকোনো মেয়ে প্রেমে পড়ে যেতে বাধ্য। তুই প্রেমে পড়িস না আবার। নিহিন জানলে তোকে আস্ত রাখবে না। আরে কি বলিস? উনি তো আমাদের দুলাভাই হয়। নিহিন মাহিরের কাছে আসতেই মাহির নিহিনের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। আর বলে, কি রে, বললি না যে? তিনজন মিলে কি এত জানার চেষ্টা করছিস? কেন আপনি শুনতে পাননি? শুনতে পেলে কি আর জিজ্ঞেস করতাম? নিহিন এবার একটু হাঁফ ছেড়ে বাঁচে। সে বলে, তেমন কিছু না। এগুলো আমাদের মেয়েদের বিষয়। আপনি জেনে কি করবেন? ঠিক আছে, চল। কোথায় যাব? আর আপনি এখানে কেন এসেছেন? এখানে একটা দরকারে এসেছিলাম। একটা মিটিং ছিল। ডিল ফাইনাল হয়ে গিয়েছে তাই ভাবছি এই খুশিতে তোদের ট্রিট দিব। তোদের মানে? কাকে কাকে? আরিয়ানকে আসতে বলেছি। তোকেও নিয়ে যাব। তুই চাইলে তোর বান্ধবীকেও সাথে নিতে পারিস। তাহলে নৌসিন কেন বঞ্চিত হবে? বঞ্চিত হবে না। ওকে এখানে কে নিয়ে আসবে? তাই ওটা আরিয়ানকে দিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা, আমি মীরাকে নিয়ে আসছি। নিহিন মীরাকে আনতে চলে যায়। মীরা বলে, তুই আবার চলে এসেছিস কেন? মাহির ভাইয়ার সাথে যাচ্ছিস না? যাব। কিন্তু রিয়া কোথায়? রিয়া চলে গেছে। আচ্ছা তাহলে তুই চল। কোথায় যাব? মাহির ভাই ট্রিট দিবে আজকে। সে ট্রিট? উনার নাকি একটা বিজনেস ডিল ফাইনাল হয়েছে এই খুশিতে। আর তুই এত প্রশ্ন করছিস কেন? চল। আর যাব না বললেও আমি শুনবো না। তোকে যেতেই হবে। মীরা না করতেই যাচ্ছিল। কিন্তু সে বুঝে গেছে তার না করেও কোন লাভ হবে না। তাই সে বাধ্য হয়ে নিহিনের সাথে যায়। মাহির নিহিন আর মীরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এসেই মাহির ওদেরকে বসিয়ে দিয়ে ওদের থেকে একটু দূরে সরে আরিয়ানকে কল দেয়। কি রে, তুই কোথায়? তোর জন্য এত কিছু করছি আর তুই আসতে এত লেট করছিস। ভাই একটু প্রস্তুতি নিতে হবে না? আমি এখন থেকেই নার্ভাস ফিল করছি। কিভাবে কি করব বুঝতে পারছি না। না বুঝলে চিরকুমার রয়ে যাবি আর কি। তাড়াতাড়ি আয়। মাহির নিহিনদের কাছে এসে বসে। নিহিন বলে, ভাইয়া আসছে না কেন? ভাইয়া বলতেই মীরা ভ্রু কুঁচকে নিহিনের দিকে তাকাই। নিহিন একটা মুচকি হাসি দেয়। কিন্তু মাহিরের সামনে কিছুই বলে না। মীরার আর বুঝতে বাকি রইল না। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে। মাহির বলে, কি খাবি বল তোরা? অর্ডার করে দিই। নিহিন বলে, না আগে ভাইয়া আসুক। বলতে বলতেই আরিয়ান চলে আসে। আরিয়ানকে দেখতেই মীরার বক্ষস্পন্দন আরো জোরালো হয়। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। সে নিহিনকে একটা চিমটি কাটে।
নিহিনু করতেই মাহির আর আরিয়ান দুজনেই একসাথে জিজ্ঞেস করে, কি হয়েছে? নিহিন দাঁতে দাঁত চেপে বলে, কিছু না। পিঁপড়া কামড় দিয়েছে মনে হয়। আরিয়ান বলে, তুইও পারিস বটে। মাহির সবার জন্য পছন্দ মতো খাবার অর্ডার করে দেয়। খাওয়া প্রায় শেষ হতেই মাহির বলে, নিহি তোর খাওয়া শেষ হলে চল আমার সাথে। আবার কোথায়? আমাদের বাসায়। আম্মু তোকে নিয়ে যেতে বলেছে। কিন্তু এখন কিভাবে? এত কিন্তু কিন্তু করিস কেন? এই বলে সে নিহিনের হাত ধরে নেয়। আর আরিয়ানকে বলে, তুই মীরাকে দিয়ে আসিস। আমরা যাচ্ছি। এরপর আরিয়ানকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। তারপরেই সে নিহিনকে নিয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মীরা কিছু বলার সুযোগও পেল না। সে শুধু আহাম্মকের মতো তাকিয়ে ছিল এতক্ষণ। নিহিন আর মাহির চলে যেতেই মীরা উঠে পড়ে। আর বলে, আমি একা চলে যেতে পারবো। আরিয়ান উঠে বলে, আমাদের সাথে এসেছো। তাই তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। চলো। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই আরিয়ান বেরিয়ে যায়। মীরাও আরিয়ানের পিছু পিছু যেতে বাধ্য হয়। আরিয়ান গাড়ির দরজা খুলে দিয়ে মীরাকে বসতে বলে। মীরা বসে। তার আর না বলার সাহস হলো না। আরিয়ান একটা জায়গায় এসে গাড়ি থামায়। গাড়ি থামতেই মীরা বাইরে তাকায়। তারপর বলে, এখানে থামালেন যে? নামো। কিন্তু কেন? আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। আমি কি তোমাকে এখান থেকে অপহরণ করব মনে হচ্ছে? এত ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে নিশ্চয় কিডন্যাপার মনে হচ্ছে না। না না, তা কেন হবে? তাহলে আর কোন কথা না বলে নামো। মীরা গাড়ি থেকে নেমে আসে। আরিয়ান মীরাকে একটু দাঁড় করিয়ে গাড়ি থেকে কিছু একটা বের করে পকেটে রাখে। তারপর মীরার দিকে এগিয়ে যায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মীরা। আচমকা আরিয়ান হাতে একটা আংটি নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। মীরা আরিয়ানকে এভাবে দেখে থতমত খেয়ে যায়। সে গোল গোল চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান সরাসরি বলেই দিয়েছে, উইল ইউ মাররে মি মীরা। হঠাৎ ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় মীরা শুধু গোল গোল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। সে কিছুক্ষণের জন্য বোধহয় বেহুশ হয়ে গিয়েছিল। আরিয়ানের কথায় আবার হুঁশ ফিরল। আরিয়ান বলতে শুরু করলো, আমার লাইফে আমি ফার্স্ট কোন মেয়েকে প্রপোজ করছি। প্রপোজ করা নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি ঠিক জানি না কিভাবে প্রপোজ করতে হয়, শুধু এটুকুই জানি যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি মীরা। প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। সেই ভালো লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেল আমি জানি না। কি পরিমাণে ভালোবাসি তোমাকে সেটা হয়তো আমি তোমাকে বুঝাতে পারবো না। কিন্তু এটুকু জেনে রাখো, যদি তুমি আমার হাতে হাত রাখো, সেই হাত আমি কখনো ছাড়ব না। সব সময় আগলে রাখবো আমি তোমাকে। ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি না মীরা। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। উইল ইউ মাররে মি? মীরা মুগ্ধ হয়ে আরিয়ানের কথাগুলো শুনছিল। সে ভাবতেও পারেনি আরিয়ান তাকে এভাবে প্রপোজ করবে। আরিয়ান আবার বলে, আর কতক্ষণ বসে থাকবো মীরা? হাঁটুতে ব্যথা পাচ্ছি তো। তাড়াতাড়ি বলো। মীরা আরিয়ানকে ধরে তুলতে গেলে আরিয়ান বলে, উত্তর না দেওয়া পর্যন্ত উঠছি না। আশেপাশের মানুষজন কিভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন। উঠুন প্লিজ। দেখুক যার দেখার। তুমি বলো প্লিজ। মীরা আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। আরিয়ান লাফিয়ে উঠে মীরার অনামিকা আঙুলে খুব যত্ন সহকারে আংটিটা পরিয়ে দেয়। মীরার মন প্রশান্তিতে ভরে যায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না তার ভালোবাসার মানুষটা এখন তার হয়ে গিয়েছে। যাকে এতদিন গোপনে ভালোবেসেছিল তাকে এখন প্রকাশ্যে ভালোবাসতে পারবে। তার ভালোবাসার মানুষটা শুধুই তার। আরিয়ান মীরার হাতটা বুকে আগলে নিয়ে বলে, এই হাতটা আর এই হাতের মালিক এখন শুধুই আমার। কিছুদিনের মধ্যেই লিখিতভাবে অধিকার নিয়ে নিব ইনশাআল্লাহ। আরিয়ানের কথা শুনে মীরা একটু লজ্জা পায়। আরিয়ান বলে, লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর দেখায়। মীরা মনে মনে বকতে থাকে আরিয়ানকে বকতে থাকে। তাই বলে এভাবে লজ্জা দিতে থাকবে? মীরা বলে, চলুন প্লিজ। মীরা আর আরিয়ান গাড়িতে উঠে পড়ে।
গাড়িতে উঠেই আরিয়ান বলে, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে হাতে হাত ধরে একটু ঘুরব, কিন্তু তুমি তো তখন থেকে চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছ। আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না মীরা। একবার বিয়েটা করিনি, তারপর তুমি আর আমার কাছ থেকে পালাতে পারবে না। মীরা একটু নরম স্বরে বলে, পালাতে চাইও না। কি বললে? যেটা শুনেছেন সেটাই বলেছি। নিহিন তখন থেকে সমানে বকবক করেই যাচ্ছে। মাহির তাকে এভাবে কেন নিয়ে এলো? মীরা কি ভাবলো কে জানে। এরকম কেউ করে। মাহির চুপচাপ গাড়ি চালাচ্ছে। একটা কথারও উত্তর দিচ্ছে না। এবার নিহিনের মেজাজ খারাপ হলো। নিহিন বলে, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? এতগুলো প্রশ্ন করলাম, আপনি তখন থেকে নিশ্চুপ। উত্তর দিচ্ছেন না কেন? এবার মাহির মুখ খুলে আর বলে, এত জেনে করবিটা কি? আমার দুঃখে আমি থাকতে পারছি না। আর উনি সমানে বকেই চলেছেন তখন থেকে। যাক, মুখ খুলেছেন এতক্ষণে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় বোবাই হয়ে গেলেন। আর কিসের দুঃখের কথা বলছেন আপনি? আপনার কিসের দুঃখ? মাহির বিড়বিড় করে বলে, ওইদিকে আরিয়ান কত তাড়াতাড়ি নিজের ভালোবাসাকে নিজের করে নিচ্ছে। আর আমি 6 বছর ধরে ভালোবেসেও এখনো তোকে নিজের করতে পারলাম না। না কিছু বলতে পারছি, আর না কিছু করতে পারছি। এটা কি আমার জন্য বড় দুঃখ নয়? কি বিড়বিড় করছেন আপনি? একটু বড় করে বলুন। আমি শুনতে পাচ্ছি না। তুই কি বোকা নিহি? আমি তো জানতামই না তুই এত বোকা। নিহিন ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে আছে। সে আবার কি বোকামি করলো এটাই ভাবছে। আমার যদি কথাগুলো তোকে শোনানোরই হতো তাহলে তো তোকে শুনিয়েই বলতাম। আর এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিস আমি কেন এভাবে তোকে ওখান থেকে নিয়ে এলাম। এইটুকু বোঝার বুদ্ধিও কি তোর হয়নি? তুই কি ছোট বাচ্চা? আমার তো মনে হয়েছিল তুই সব জানতি। এই সব কিছুর পেছনে তোর হাত আছে। মাহিরের কথা শুনে নিহিন মাহিরের দিকে প্রশস্ত নেত্রে তাকায়। মানে, আমি যেটা ভাবছি সেটাই। জি, আপনি যা ভাবছেন তাই। নিহিন খুশিতে গদগদ হয়ে বলে, তো এটা আপনি আমাকে আগে বলবেন না? আচ্ছা ভাইয়া কি আজকে মীরাকে প্রপোজ করবে? হুম, ধন্যবাদ। আমি এতদিনে যেটা করতে পারিনি সেটা আপনি করে দিলেন। আমি তো আরো টেনশনে ছিলাম কিভাবে ওদের দুজনকে এক করে দিব। আচ্ছা তাহলে আমার ধারণাই ঠিক। আপনি কিভাবে বুঝলেন? এই সবকিছুর পেছনে আমি আছি। তোর মুখ দেখলেই আমি বুঝে যাই তোর মনে কখন কি চলে। তাই নাকি? কিভাবে বুঝেন? ইটস ম্যাজিক। আমাকেও একটু শেখান আপনার মন পড়ার ম্যাজিক। ম্যাজিক কাউকে শেখাতে নেই, জানিস না? আর এটা আমাকে শেখাতে হবে না, দেখবি একদিন তুই এমনিতেই এই ম্যাজিক শিখে ফেলবি। নিহিন তো মাহিরের কথা কিছুই বুঝল না। মাহিরের কথা তার মাথার উপর দিয়ে চলে গেল। মাহির তার অফিসের সামনে গাড়ি থামায়। নিহিন বলে, এখানে থামালেন যে? আমার অফিসে একটু কাজ আছে। বেশি সময় লাগবে না। একটু ওয়েট করতে পারবি না? পারবো, কিন্তু আমি তো একাই চলে যেতে পারি। না, একা যাওয়া লাগবে না। আমার সাথে এসেছিস আর আমার সাথেই যাবি। চল। কোথায় যাব? কোথায় আবার? অফিসে আর কি। আমি এখানেই ওয়েট করতে পারবো। আপনি কাজ সেরে আসুন। বকার মতো কথা বলিস না নিহি। নাম গাড়ি থেকে। নিহিন কিছু বলতে যাবে তার আগেই মাহির গাড়ির দরজা খুলে নিহিনের হাত ধরে নিহিনকে নামিয়ে আনে। আর নিহিনকে অফিসের দিকে এগিয়ে যায়। নিহিন বলে, হাত ছাড়ুন প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। অফিসের সবাই মাহিরের সাথে নিহিনকে দেখে, তাও আবার হাত ধরা দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। মাহির নিহিনকে নিয়ে তার কেবিনে ঢুকে যায়। সবাই ওদের দেখে একজন অন্যজনের দিকে চাওয়াচাওয়ি করছে। কেবিনে আসতেই নিহিন বলে, সবাই কি মনে করলো? এভাবে হাত ধরে নিয়ে আসার কি খুব প্রয়োজন ছিল? তোকে একবার বলেছি না, যার যা ভাবতে ভালো লাগে ভাবতে দে। এটা বলতে বলতেই মাহির নিহিনকে তার নিজের চেয়ারে বসিয়ে দেয়। নিহিন বলে, এটা তো আপনার চেয়ার। আমি এখানে বসবো না। এটা বলে সে উঠতেই যাবে, মাহির আবার তাকে বসিয়ে দেয়। আর মনে মনে বলে, আমার যা কিছু আছে সবই তো তোর নিহি।
আমি মানুষটাই যে তোর। ফারিহা এতক্ষণ অফিসে ছিল না, সে অফিসেরই কোন কাজে বাইরে ছিল। সে আসতেই মাহিরের কেবিনে নক করে। মাই আই কাম ইন সির? মাহির ইয়েস কাম ইন বলতেই ফারিহা কেবিনে ঢুকতেই নিহিনকে মাহিরের চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। নিহিনের পাশেই মাহির আরেকটা চেয়ার নিয়ে বসেছে। ফারিহা কিছুক্ষণ চোখ গোল গোল করে তাকিয়ে থাকে। তারপর মাহিরকে বলে, স্যার যে কাজে গিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়েছে। আপনি তা ওনাদের সাথে একটু কথা বলে নিবেন। ঠিক আছে। আর কিছু বলার না থাকলে আপনি যেতে পারেন। ফারিহা চলে যেতে নেয়। তার আগেই মাহির বলে, মিস ফারিহা। নিহিন এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল। কিন্তু এখন মাহিরের মুখে ফারিহা নামটা শুনে তার সেদিনের কথা মনে পড়ে যায়। সেই দিন তো এই নামে সেভ করা একটা নাম্বার থেকেই কল এসেছিল। তাহলে উনিই কি এই মেয়েটা? নিহিন এসব ভাবতে থাকে। মাহির ডাকাতে ফারিহা আবার পেছনে ফিরে তাকায়। মাহির বলে, একটু ওয়েট করুন প্লিজ। তারপর মাহির নিহিনকে বলে, নিহি। মাহিরের ডাকে নিহিনের ভাবনায় ছেদ ঘটে। নিহিন মাহিরের দিকে তাকাতেই মাহির নিহিনকে জিজ্ঞেস করে, কি খাবেন ম্যাম? নিহিন বলে, এখন কিছু খাবো না। আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করুন। বাসায় যাব। খেতে তো হবেই। এই বলে মাহির আবার ফারিহাকে বলে, ফারিহা আপনি এখানে কিছু নাস্তা পাঠিয়ে দিন। জি স্যার। এই বলে ফারিহা সেখান থেকে বেরিয়ে যায়। বের হতেই তার মনে অসংখ্য প্রশ্ন জাগে। কে এই মেয়েটা? স্যারের চেয়ারে বসে আছে। উনি কি তবে স্যারের গার্লফ্রেন্ড? বোন তো হতেই পারে না। উনার তো বড় বোন আছে শুনেছি। এই মেয়েটা তো বয়সে আমারও ছোট হবে। অন্যদিকে নিহিন বলে, আমি বলেছি না কিছু খাবো না। তাহলে আপনি নাস্তা আনতে বললেন কেন? খেয়েই তো আসলাম। আবার খাবি? না খেয়ে চেহারার কি অবস্থা করেছিস সেদিকে খেয়াল আছে তোর? আমার চেহারার কিছু হয়নি। আমি তো ঠিকই আছি। দেখতে পাচ্ছি তো আমি। আর একটা কথাও শুনতে চাই না আমি। চুপচাপ খেয়ে নিবি। তুই খাবি আর আমি কাজ করব। আপনি খাবেন না? না। আমার কাজ আছে। আপনাকেও খেতে হবে। না হলে আমিও খাবো না। মাহির কিছু বলে না। সে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে। নিহিন গালে হাত দিয়ে বসে আছে। আর কিছুক্ষণ পর পর মাহিরের দিকে তাকাচ্ছে। মাহিরকে দেখেই বোঝা যাচ্ছে তার উপর দিয়ে এতদিন কতটা ধকল গিয়েছে। দুটো অফিস সামলানো তো আর মুখের কথা নয়। নিহিনের মাহিরের জন্য খারাপ লাগে। আর সে ভাবতে থাকে, আমাকে খাওয়ার জন্য বকাবকি করে অথচ তার নিজের প্রতি কোন খেয়াল নেই। আজকে ফুপ্পিকে বলতে হবে। ফুপ্পি কেন উনাকে কিছু বলে না? উনি নাকি আরো আমার চেহারার বাজে অবস্থা দেখতে পাচ্ছেন। নিজের যে কি হাল করে রেখেছেন সেটা কি নজরে পড়ে না? নিহিনকে মাহিরের দিকে তাকিয়ে থাকতে দেখে মাহির মুচকি হাসে। আর বলে, কি রে কি ভাবছিস? আমার একটা লাইন মনে পড়ে গিয়েছে। লাইন একটা আছে না, আপনি আচারী ধর্ম শিখাও অপরে ওই লাইনটা। মাহির কাজ করতে করতেই বলে, হঠাৎ ওইটার কথা কেন মনে পড়ল? এই যে আপনি আমাকে খাওয়া নিয়ে এত উপদেশ দিচ্ছেন অথচ সেসব আপনি নিজে করেন কি? আমি তো দেখছি আপনার চেহারার বাজে অবস্থা হয়েছে। আপনি নিজেই তো নিজের যত্ন নেন না। কত কাজের চাপ জানিস? নিজের খেয়াল রাখার মতো সময় আমার নেই। নিহিন আর মাহিরের কথার মাঝখানেই একটা লোক এসে খাবার দিয়ে গেছে। মাহির নিহিনকে খেয়ে নিতে বলে, বললাম তো আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা তুই শুরু কর। আমি একটু কাজটা সেরে নিই। নিহিন খেতে শুরু করলেও মাহির নিজের মতো কাজ করেই যাচ্ছে। নিহিন বুঝে গিয়েছে মাহির খাবে না। মানুষ এত কাজ পাগল কি করে হয়? কাজের জন্য নাওয়া খাওয়া ভুলে যাবে। নিহিন রাগী চোখে মাহিরের দিকে তাকিয়ে আছে। কিন্তু মাহিরের সেদিকে কোন খেয়াল নেই। এবার নিহিন মাহিরকে খাইয়ে দেওয়া উদ্দেশ্যে তার মুখের সামনে খাওয়ার নিতেই মাহির ভ্রু কুঁচকে প্রথমে খাওয়ারের দিকে তাকাই তারপর নিহিনের দিকে তাকাই। নিহিন বলে, খেয়ে নিন। মাহির খেয়ে নেয়। নিহিন মাহিরকে খাইয়ে দিচ্ছে দেখে মাহিরের মন প্রশান্তিতে ভরে যায়। আর সে মনে মনে বলতে থাকে,
আমি চাই তুই আমাকে সারা জীবন এভাবেই খাইয়ে দে নিহি। বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। মাহির কাজ করছে আর নিহিন তাকে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য বাইরে থেকে দেখে রাগে ফুঁসছে ফারিহা। তখন মাহিরের চেয়ারে নিহিনকে বসে থাকতে দেখে ফারিহার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই সে কৌতূহলবশত লুকিয়ে দরজার আড়ালে দেখতে চেয়েছিল ওরা কি করছে। তখনই দেখতে পায় মাহিরকে নিহিন খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে সে ক্রমাগত রাগে ফুঁসছে। সে বিড়বিড় করে বলতে থাকে, মাহির শুধুমাত্র আমার, তাকে আর কারোর হতে দেব না আমি। যেভাবেই হোক এই মেয়েকে মাহিরের কাছ থেকে দূরে সরাতে হবে। কাজ শেষ হলে মাহির আর নিহিন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে আসতেই মাহিরের মনে পড়ে সেই গাড়ির চাবি আনতেই ভুলে গিয়েছে। মাহির নিহিনকে বলে, গাড়ির চাবি আনতে ভুলে গিয়েছি, তুই 2 মিনিট দাঁড়া, আমি এখনই চাবি নিয়ে আসছি। আচ্ছা। মাহির চাবি আনতে চলে গেলে ফারিহা সেখানে আসে। নিহিনকে দেখেই ফারিহা বলে, এখানে একা দাঁড়িয়ে আছো যে? নিহিন মুচকি হেসে বলে, উনি গাড়ির চাবি আনতে গিয়েছেন। নিহিনের হাসি দেখে ফারিহার গা জ্বলে উঠলেও সে সেটা প্রকাশ না করেই বলে, আচ্ছা। নিহিনা তোমার নাম? আমার নাম নিহিন। নাম? তুমি স্যারের কি হও? নিহিন কিছু বলতে যাবে তার আগেই পেছনে থেকে মাহির বলে, সেসব আপনার না জানলেও চলবে মিস ফারিহা। আপনার তো এখন অফিসে থাকার কথা। আপনি এখানে কি করছেন? মাহিরকে দেখে ফারিহা কিছুটা ভয় পেয়ে যায়। আসলে স্যার আমি এখানে আসলনকল শোনার সময় বা ইচ্ছে কোনোটাই এখন নেই আমার। আপনি যান। ফারিহা চলে যেতেই নিহিন মাহিরকে বলে, আপনি এভাবে অফিসে সবাইকে বকাবকি করেন নাকি? দেখে মনে হচ্ছে সবাই খুব ভয় পায় আপনাকে। মাহির নিহিনের কিছুটা কাছাকাছি এসে পকেটে হাত রেখে বলে, আপনি ভয় পান না আমাকে? নিহিন এক পা পিছিয়ে বলে, আমি কেন ভয় পাবো আপনাকে? মাহির আরও কাছ গিয়ে বলে, সত্যি। মাহির কাছে আসতেই নিহিনের হৃদস্পন্দন তীব্র হতে শুরু করে। নিহিন আরও পিছাতে যাবে মাহির তাকে এক হাতে নিজের দিকে টেনে ধরে। আর বলে, মাহির কাছে আসতেই নিহিনের হৃদস্পন্দন তীব্র হতে শুরু করে। নিহিন আরও পিছাতে যাবে মাহির তাকে এক হাতে নিজের দিকে টেনে ধরে। আর বলে, ভয় না পেলে পালাচ্ছিস কেন? নিহিন চোখ মুখ খিঁচে বলে, পা পা পায় ভয় পায় আমি। ছেড়ে দিন প্লিজ। সত্যি সত্যিই ভয় পাস আমাকে তুই? মাহির নিহিনকে ছেড়ে দিয়ে আবার পকেটে 2 হাত রেখে বলে, কেন আমি বাঘ না ভাল্লুক? নিহিন বিড়বিড় করতে করতে বলে, আজব লোক তো। এতক্ষণ ভয় পায় না বলছিলাম বলে টেনে ধরেছিল আর এখন বলছে কেন ভয় পায়। কি রে, আবার বিড়বিড় করছিস? চলুন, দেরি হয়ে যাচ্ছে। সমস্যা নেই, দেরি হলে কিছু হবে না। আমি মামনিকে বলে দিয়েছি আজকে তুই বাড়ি যাবি না। কি? কখন? যখন চাবি আনতে গিয়েছিলাম তখন। বাড়ি কেন যাব না আমি? ওমা, তোকে এখানে কি বলে নিয়ে এসেছি? বলেছি না, আম্মু যেতে বলেছে। হ্যাঁ কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমাকে মীরার সামনে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য বাহানা দিয়েছেন। জি না, আম্মু সত্যিই আপনাকে যেতে বলেছে। আচ্ছা চলুন। নিহিন আর মাহির বাড়িতে এসে কলিং বেল বাজাতে থাকে। কিন্তু কেউ দরজা খুলছে না। মাহির দরজায় একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দরজা খোলা দেখে দুজনেই কিছুটা অবাক হয়। নিহিন বাড়িতে ঢুকেই মালিহা খানকে ডাকে। কিন্তু বাড়িতে কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কারোর সাড়া না পেয়ে নিহিন আর মাহির মালিহা খানের রুমে যায়। রুমটা অন্ধকার। লাইট জ্বালাতেই দেখতে পায় মালিহা খান গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছেন। নিহিন মালিহা খানের কাছে গিয়ে ডাকে, ফুপ্পি। নিহিন গায়ে হাত দিতেই দেখতে পায় জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিহিন মাহিরকে বলে, ফুপ্পির তো জ্বর। মাহিরও সাথে সাথে কপালে হাত দিয়ে দেখে ধুম জ্বর। মাহির মালিহা খানকে কয়েকবার ডাকলে মালিহা খান সাড়া দেন। আম্মু, তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে একটা কলও করলে না। তুই শুধু শুধু চিন্তা করতিস, তাই কিছু বলিনি। মাহির রেগে গিয়ে বলে, শুধু শুধু চিন্তা?
নিহিন বলে, এখন কি বোকাকির সময়? ফুপ্পিকে ঔষধ খাওয়াতে হবে আগে। ফুপ্পি তুমি কি কিছু খেয়েছো? বিকালে নাস্তা করেছো? আমাকে নিয়ে এত চিন্তা করিস না তোরা। আগে একটু রেস্ট নে মা। ফুপ্পি, আমিও কিন্তু এবার তোমাকে বকবো। বলো খেয়েছো কিছু? খালি পেটে তো ঔষধ খাওয়াতে পারবো না। না। আচ্ছা আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। তুই কিছু বানাতে পারিস? কি বানাবি? তুই বসো। আমি নিয়ে আসছি। পারবো আমি। আপনি ফুপ্পির কাছে বসুন। এই বলে নিহিন চলে যায়। মালিহা খান বলেন, মেয়েটা একা একা পারবে না বাবা। তুইও যা। যাচ্ছি। তুমি উঠে বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যেই মাহির আর নিহিন নাস্তা নিয়ে চলে আসে। মালিহা খানকে খাইয়ে দিয়ে ঔষধ দেয় নিহিন। তারপর মাহির নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিহিনও ফ্রেশ হয়ে মালিহা খানের পাশে এসে বসে। আমার এখন তোমাকে নিয়ে টেনশন হচ্ছে ফুপ্পি। তুমি বাসায় একা একা থাকো। এরকম হঠাৎ অসুস্থ হয়ে গেলে কি হবে? মালিহা খান মলিন হেসে বলেন, তাহলে তুই চলে আয়। নিহিন মালিহা খানকে জড়িয়ে ধরে বলে, আমি আসলেও তো আর সব সময় তোমার সাথে থাকতে পারবো না ফুপ্পি। সব সময় থাকতে পারিস মতো করে চলে আয়। কি বলছো ফুপ্পি? মাহির ভাইকে বলতে হবে তোমার সাথে যেন কাউকে রাখে। একা একা থাকলে তো এমনিতেও অসুস্থ হয়ে যাবে। শীঘ্রই ব্যবস্থা করতে হবে। আমারও তো একা থাকতে ভালো লাগে না। এরপরই মাহির চলে আসে। মাহির এসেই জিজ্ঞেস করে, ঔষধ খেয়েছো অনেকক্ষণ তো হলো। জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। আয় এখানে এসে বসো। মাহির বসতেই নিহিন বলে, ফুপ্পিকে একা বাসায় রাখবেন না। আপনারা সবাই যে যার কাজে চলে যান। ফুপ্পি তো বাসায় একা থাকে। আল্লাহ না করুক এরকম যদি কখনো অসুস্থ হয়ে যায়। ঠিক বলেছিস। আজকের পর তো আর একদমই একা থাকতে দেওয়া যাবে না। হ্যাঁ মাহির, আমি আর কয়দিন একা একা থাকবো। আমার জন্য একটা সঙ্গী কখন এনে দিবি? মালিহা খান কথাটা বলতেই মাহির কেসে উঠে। মালিহা খান বলেন, দেখেছিস নিহিন, সঙ্গী এনে দেওয়ার কথা বলতেই কেমন কাশছে। তুই একটু বল তো ওকে। নিহিন কিছু না বুঝেই বলে, হ্যাঁ সেটাই তো। আপনি কাশছেন কেন? ফুপ্পি তো ঠিকই বলেছে। নিহিন কথাটা বলতেই মাহির আর মালিহা খান একে অপরের দিকে তাকায়। তারপর মালিহা খান হো হো করে হেসে উঠেন। আর মাহির উঠে চলে যায়। নিহিন তো কিছু বুঝতেই পারছে না। সে বলে, তুমি হাসছো কেন ফুপ্পি? আর মাহির ভাই এভাবে চলে গেলেন কেন? এখন বুঝবি না। চল আমার সাথে। রান্না করতে হবে তো। রান্না করতে যাবে মানে? তুমি কি ভুলে গিয়েছো ফুপ্পি তুমি যে অসুস্থ? এখন তো ঠিক আছি আমি। আমি পারবো তুই চল আমার সাথে। না। তুমি কোথাও যাবে না, রান্না আমি করব। বিরিয়ানি খাবে? তুই বিরিয়ানি রান্না করতে পারিস? না। কিন্তু আম্মুকে তো অনেকবার দেখেছি রান্না করতে। চেষ্টা করলে পারবো। আর চেষ্টা করলেই তো শিখতে পারবো, এটা আমি আম্মুকে বুঝাতেই পারি না। তুই একা একা পারবি না মা। চল আমিও যাই তোর সাথে। না। তুমি যাবে না। তুমি শুয়ে থাকো। নিহিন মালিহা খানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রান্না করতে চলে যায়। মাহির ডাইনিং রুমে সোফাতেই বসে ছিল। নিহিনকে রান্নাঘরের দিকে যেতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রান্না করতে? কি? ভূত দেখার মতো এভাবে চমকে উঠলেন কেন? তুই পারবি না রান্না করতে? তোকে রান্না করতে হবে না। ফুপ্পি অসুস্থ শরীর নিয়ে এখন রান্না করবে। আমি কি সেটা বলেছি একবারও? আমি রান্না করব। আপনি বিরিয়ানি রান্না করতে জানেন। তুই বিরিয়ানি খাবি? ঠিক আছে বিরিয়ানি রান্না করব। আপনি রান্না শিখলেন কবে? বাইরের দেশে গেলে সবারই টুকটাক রান্না শিখতে হয়। তাও ঠিক। কিন্তু রান্না আমি করব। জেদ করিস না নিহি। প্লিজ। একবার রান্না করার সুযোগ পেয়েছি আমি। প্লিজ এই সুযোগটা থেকে বঞ্চিত করবেন না আমাকে। নিহিন কাদো কাদো মুখ করে কথাটা বলে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? দুজন একসাথেই করব। আমি এভাবে তোকে একা ছেড়ে দিতে পারবো না। হাত টাত পুড়িয়ে বসে থাকলে তখন কি হবে?
ওকে ডান। মালিহা খান রুম থেকে বেরোতেই দেখেন মাহির আর নিহিন একসাথে রান্না করছে। এই দৃশ্য দেখে তিনি বলেন, দুটিকে কি সুন্দর মানিয়েছে, কারোর নজর না লাগুক, এই বলে তিনি আবার রুমে চলে যান। মূলত তিনি নিহিন একা একা রান্না করছে বলেই দেখতে এসেছিলেন, কিন্তু এখন মাহিরকে সাথে দেখে তিনি নিশ্চিন্ত হয়ে আবার রুমে চলে যান। কারণ তিনি জানেন মাহির নিহিনের সাথে থাকলে নিহিনের কিচ্ছু হতে দিবে না। ঝাঁজের কারণে তার চোখে জল চলে আসে। নিহিন টিস্যু দিয়ে সন্তর্পণে মাহিরের চোখের জল মুছে দেয়। মাহির নিহিনের দিকে তাকায় আর মনে মনে বলে, সামান্য পেঁয়াজ কেটে যদি এত যত্ন পাওয়া যায় তাও আবার নিজের প্রিয় মানুষের, তাহলে আমি সারা জীবন পেঁয়াজ কাটতে চাই। মাহির আবারও তার কাজে মন দেয়, আর নিহিন এক ধ্যানে মাহিরের দিকে তাকিয়ে আছে। উফ, কি মায়ে ভরা মুখটা! ইচ্ছে করে সারা জীবনটা এই মানুষটাকে দেখেই পার করে দিই। নিহিন হঠাৎই মাহিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, মেয়েরা মায়াবী হলে মায়াবতী, মায়াবিনী এসব ডাকে, কিন্তু ছেলেরা মায়াবী হলে কি ডাকে? হঠাৎ এমন প্রশ্ন শুনে মাহির নিহিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আর বলে, কেন? কোন ছেলেকে মায়াবী মনে হয়েছে তোর? কারো প্রেমে পড়েছিস? আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করলাম, এখানে প্রেমে পড়ার কি আছে? হঠাৎ এরকম প্রশ্ন কেন তাহলে? মাথায় আসলো তাই জিজ্ঞেস করেছি। উত্তর জানা থাকলে বলুন। মাহির একটু অসহায় কণ্ঠে বলে, ছেলেরা মায়াবী হলেও কেউ বলে নাকি? সবাই তো মেয়েদেরই প্রশংসা করে, তাই হয়তো ছেলেরা মায়াবী হলেও ওদের জন্য এরকম কিছু ভাবা হয়নি। নিহিন ভ্রু কুঁচকে বলে, আপনার প্রশংসা শুনতে ইচ্ছে করে নাকি? কেন, তুই আমার প্রশংসা করবি নাকি? আজাইরা কথাবার্তা বাদ দিয়ে রান্নায় মন দে। তোর মাথায় এসব উদ্ভট প্রশ্ন আসে কিভাবে? আপনার জন্য আসে। আমার জন্য মানে? নিহিন মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। এখন কি উত্তর দিবে বুঝতে না পেরে বলে, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, আমার ক্ষুধা লেগেছে। মাহিরও আর কিছু জিজ্ঞেস করে না, সে তার কাজে মন দেয়। মাহির আর নিহিন রান্না শেষ করে যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। মাহির ফ্রেশ হয়ে আরিয়ানকে কল দেয়। কি রে, তোর কোন খবর নেই কেন? প্রপোজ করতে গিয়ে আবার বিয়ে করে ফেলিসনি তো? মাহিরের প্রত্যুত্তরে আরিয়ান বলে, প্রপোজ করতে গিয়ে হিমশিম অবস্থা, তার উপর আবার বিয়ে। আরিয়ানের কথা শুনে মাহির হো হো করে হেসে উঠে। আরিয়ান বলে, হাসছিস তুই? আমিও দেখব তোর সময় তুই কি করিস। দিন আমারও আসবে। তুই হয়তো ভুলে গিয়েছিস তোকে সাহস জুগিয়েছি আমি। আর তোর কি আমাকে দেখে এরকম মনে হয়? এই চিনলি আমাকে তুই? আমার যদি কোন বাধা না থাকতো তাহলে এতদিনে আমি 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। সেটা আর নতুন কি? যেভাবে সারাদিন বউ বউ করিস, আমার তো মনে হয় বিয়ের পর তুই ঘর থেকেও বের হবি না। আমার বউটা তোর বোন হয়। তুই বোধহয় ভুলে গিয়েছিস। আর তুই যে আমাকে উল্টো পাল্টা বলিস সে বেলায় তোর মনে থাকে না। আচ্ছা যাই হোক, বিয়েটা কবে করছিস? তুই যত তাড়াতাড়ি আব্বুকে বলবি তত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো। সেটাও আমাকে বলতে হবে। তোকেই আব্বুকে মীরার ব্যাপারে বলতে হবে। আমার দ্বারা বলা সম্ভব না এই ব্যাপার। তাহলে যতদিন আমি বিয়ে করতে পারছি না ততদিন তুইও বিয়ে করতে পারবি না। 6 বছর ধরে ভালোবেসে আমি এখনো বিয়ে করতে পারলাম না। আর তুই 1 মাসে বিয়ে করে ফেলবি, এটা আমি মানতে পারছি না। তুই বিয়ে করে সুখে সংসার করবি আর আমি বসে বসে দেখব। এটা কিছুতেই হতে পারে না। আগে আমারটার ব্যবস্থা কর, তারপর তোরটা নিয়ে ভাবব। তোর বিয়ে কি আমি আটকে রেখেছি নাকি? আটকে রেখেছে তোর আব্বু। এর শাস্তি আমাকে পেতে হবে কেন? প্রপোজ করতে না করতেই বিয়ে করার এত তাড়া। আর তুই আমাকে বলিস আমি বউ পাগল। তাহলে তুই কি এবার বুঝেছো আমি কেন বউ বউ করি? ভালোবাসা কি? বুঝেছি ভাই, বুঝেছি। এবার প্লিজ আমার বিয়েটা করতে হেল্প কর। আচ্ছা দেখি কি করা যায়। এখন রাখো, আমি দেখি আমার বউটা কি করছে। ঠিক আছে।
মাহির নিহিনকে রুমে না পেয়ে মালিহা খানের রুমে এসে দেখতে পায় নিহিন, আদিল আর মালিহা খান গল্প করছে। মাহির রুমে প্রবেশ করতে করতে বলে, বাহ, আমাকে ছাড়া আড্ডা দেওয়া হচ্ছে। মালিহা খান বলেন, আয় আয়, তুইও আয়। আমি তো নিহিন আর আদিলকে বলেছি তোকে ডাকতে। এরা দুইজন তো ঝগড়া করতে ব্যস্ত। কি নিয়ে ঝগড়া হচ্ছে? নিহিন বিরিয়ানি রান্না করেছে শুনে আদিল বলছে, আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে। এটা নিয়েই ঝগড়া হচ্ছে। নিহিন বলে, বিরিয়ানি কি আমি একা রান্না করেছি? আপনিও তো করেছেন। তাহলে কেন ভালো হবে না? আরে ও তো তোকে জ্বালানোর জন্য সুযোগ খুঁজে। তুই যদি রিয়েক্ট না করিস তাহলে দেখবি আর জ্বালাবে না। আদিল বলে, ও রিয়েক্ট করবে না, এটা ভাবা যায়। ও তো সুযোগ পেলেই ঝগড়া করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে। নিহিন বলে, আমি ঝগড়া করি? দেখেছো ভাইয়া, বলেছি না। ও রিয়েক্ট না করে থাকতে পারবে না। ও রিয়েক্ট করে বলে তুই ওকে রাগাবি। মালিহা খান বলেন, সেটাই তো আমি এতক্ষণ ধরে বলছি ওকে। মেয়েটা এতদিন পর এখানে এসেছে, ওকে কি না জ্বালালে নয়। মাহির আদিলকে কানমোলা দিয়ে বলে, আর জ্বালাবি না ওকে। আদিলকে কানমোলা দিতে দেখে নিহিন বেশ মজা পায়। নিহিনের হাসি দেখে মাহির মনে মনে বলে, তুই কি জানিস নিহিরানি, তোকে হাসলে কত সুন্দর লাগে। ভাইয়া, কান ছেড়ে দাও প্লিজ। তুমি আমার ভাইয়া নাকি ওর ভাইয়া? আদিল কথাটা বলতেই মাহির কেসে উঠে। আর মনে মনে বলে, আমি ওর ভাইয়া হতে যাব কোন দুঃখে। মাহির আরো শক্ত করে আদিলের কান চেপে ধরে। নিহিন বলে, মাহির ভাই, বেচারা এত করে বলেছে যখন, ছেড়ে দিন। মাহির কান ছেড়ে দীর্ঘশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, কাকে কি বলবো? আমার বউই তো আমাকে সারাক্ষণ ভাই ভাই করে। আর কতদিন এসব সহ্য করতে হবে আল্লাহ জানে, এটা আমার জন্য এক প্রকার অত্যাচার। তারপর সে নিহিনকে বলে, তোর না তখন ক্ষুধা লেগেছিল? তুই না খেয়ে গল্প করছিস এখানে? তখন তো আমাকে তাড়া দিচ্ছিলি। নিহিন তো কথা কাটানোর জন্য এটা বলেছিল। না হলে সারাদিন এত কিছু খেয়ে কারোর খিদা লাগে? নিহিন বলে, খাবো তো, সবাই একসাথে খাবো। মালিহা খান বলেন, হ্যাঁ, আমিও তো তখন থেকে বলছি ওদের। ওরা আমার কথা শুনছেই না। সবাই খেতে চল। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে যায়। নিহিন রুমে বসে একটা উপন্যাস পড়ছিল। তখনই মালিহা খান তাকে ডাক দেয়। নিহিনের হাতে 2 গ্লাস দুধ ধরিয়ে দিয়ে বলে, এগুলো নে। 1 গ্লাস তুই খাবি, আরেকটা গ্লাস মাহিরকে দিয়ে আসবি। আমাকে তোর ফুপ্পা ডাকছে, তুই একটু দিয়ে আসিস মা। নিহিন কিছু বলতে যাবে তার আগেই মালিহা খান প্রস্থান করেন। চলবে।